আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না। একদম কোনো কথা নয়, চুপচাপ কবুল বল, নালে না হলে কি কি করবি বল? তুই অনেকক্ষণ যাবৎ আমাকে হুমকি দিচ্ছি, দেখি কি করতে পারিস, কর। গুন্ডাগুলো তখন আবিরকে কিছু করার আগেই ইরা গুন্ডাগুলোকে বাধা দেয়। আবির, তুমি কেন কবুল বলছো না? কবুল বলো। না না, আমি কবুল বলবো না। আবির, ভালোই ভালোই কবুল বলে দাও, না হলে কিন্তু পরে খারাপ হয়ে যাবে বলে দিলাম। আর কতবার বলবো যে আমি এই বিয়ে করব না? আবির একথা বলতেই ইরা রেগে যায়। রাগে ইরার চোখগুলো কেমন জানি লাল হয়ে যায়। এটা দেখে আবির ভয় পেয়ে যায়। ইরা আবারও বলে, শেষবার বলছি কবুল বলো। না, আমি পারবো না। কথা বলতে দেরি নেই, সাথে সাথে আবিরের গালে একটা সজোরে থাপ্পড় পড়ে যায়। থাপ্পড়টা এতই জোরে লেগেছে যে আবিরের ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবির তখনও গালে হাত দিয়ে বসেছিল। ইরাকে এত রেগে যেতে দেখে কাজী সাহেব নিজেও ভয়ে ঢোক গিলছে। কবুল বলো। এবার আবির আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ কবুল বলে দেয়। কবুল কবুল। আবিরের কথা হতেই চারিদিক থেকে আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে আসে। আলহামদুলিল্লাহ, আমাদের নতুন জীবন শুরু হলো। আবির চলো। কিন্তু কোথায়? কথায় বলার পরও ইরা আবারও চোখ লাল করে আবিরের দিকে তাকায়। এটার দিকে আবির ভয়ে ঢোক গেলে আবির তখন আর কথা বাড়লো না। আচ্ছা চলুন। এই তো গুড বয়। এরা তখন কাজী অফিস থেকে বেরোয়। আবিরও তার পেছন পেছন যায়। এরা তখন গুন্ডাগুলোকে টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। তারপর আবিরকে নিয়ে গাড়িতে ওঠে। এরা গাড়ি ড্রাইভ করছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে সুন্দর একটি 2 তলা বাড়ির সামনে। তখন ইরা বাড়ির ভিতরে ঢুকে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে আবিরকেও নামতে বলে। আবির, নেমে আসো। আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে আসলেন কেন? এখানে তো আপনি একা থাকেন, কেউ এখন আমাকে দেখলে তো খারাপ মনে করবে। তোমাকে কি কেউ এত কথা বলতে কেউ বলেছে? আর এটা এখন থেকে তোমারও বাড়ি। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এখন আমরা স্বামী স্ত্রী, তাই কেউ কিছু বলতে পারবে না। এখন আর কথা না বাড়িয়ে ভেতরে চলো। আবির তখন চুপচাপ কথা না বাড়িয়ে ইরার পেছনে ভেতরে যায়। তারপর ইরা সোজা ওর রুমে চলে যায়। সময়টা এখন রাত 9টা। রুমে যাওয়ার পরে আবির বলে, আচ্ছা, আমার কি এখানে কোনো কাজ আছে? যদি না থাকে তাহলে আমি আমার হোস্টেলে চলে যাই। না, আজ থেকে তুমি আর কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে, আমার সাথে থাকবে। কিন্তু আবির কিচ্ছু বলার আগেই এরা আবিরের ঠোঁটজোড়া দখল করে নেয়। আবিরেরও যেন থমকে যায়। সে কোনো কারণে ইরাকে বাধা দিতে পারছে না। 5 মিনিট পর ইরা আবিরকে ছেড়ে দেয়। তুমি কেন বোঝো না আবির, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কেন বারবার আমার থেকে দূরে যেতে চাও? এরা যেভাবে কথাটি বলে আবির কোনো উত্তর দিতে পারে না। এরা তখন আবিরকে বলে, যাও, ফ্রেশ হয়ে নাও। আবির তখন চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর তারা ডিনার করে নেয়। ইরা আবিরকে নিজে হাতে খাইয়ে দেয়। রাতে রুমে আসার পর আবির আর ইরা চুপচাপ বসেছিল। তখন আবির বলে, আপনি ঘুমিয়ে যান, আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। বাড়িতে তো রুমে অনেকগুলোই আছে। আবিরের কথা শুনে ইরার চোখ ভিজে আসে। আবির, তুমি কি সত্যিই আমাকে একটুও ভালোবাসো না? আমি কি এতই খারাপ? আমার কোন দিক দিয়ে কমতি আছে বলো? কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আপনার কোনো কমতি নেই, কিন্তু আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, তাই আমি এই বিয়ে কিছুতেই মানতে পারবো না। জোর করে কখনো ভালোবাসা হয় না, তার সাথে আপনি আমার থেকে প্রায় 4 বছরের সিনিয়র। তো কি হয়েছে? ভালোবাসা কি বয়স দিয়ে হয়? ভালোবাসা হয় মন থেকে। আর হ্যাঁ, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি কারণ আমি ভয় পেতাম তোমাকে হারানোর ভয়। তুমি যদি অন্য কারোর হয়ে যাও, সেই ভয়। ভার্সিটিতে প্রথম যেদিন তোমাকে দেখি, সেদিনই তুমি আমার মন কেড়ে নিয়েছো। কথাগুলো বলতে বলতে ইরা আবিরের দিকে এগিয়ে যায়। আবির পেছনে যাচ্ছিল। এক পর্যায়ে আবির পা বিছানার সাথে যায়, আটকে যায়। তখন সে তার সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। আবির বিছানা থেকে ওঠার আগে ইরা তার বুকের উপরে উঠে বসে। কি করছেন কি? ছাড়ুন। একদম কোনো কথা বলবে না। আজকে আমাদের বাসর রাত, তাই এখন বাসর করব। কিসের বাসর? আমি তো এই বিয়েই মানি না। ইরা তখন আবিরের কথায় কোনো জবাব না দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আবির ইরাকে সরিয়ে দেয়, কিন্তু ইরা আবারও আবিরের উপরে উঠে শক্ত করে আবিরকে জড়িয়ে ধরে, লিপ কিস করতে থাকে। ইরা আবিরের পায়ের সাথে তার পাগুলো ঘষতে থাকে।
এরা আবিরের গলায় ঘাড়ে কিস করতে থাকে। এরা আবিরকে সিডিউস করতে থাকে। এক পর্যায়ে আবির আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেও ইরাকে রেসপন্স করা শুরু করে। আবির ইরার ঠোঁটগুলো তার ঠোঁটের নিচে নিয়ে নেয়। আবির ইরার সারা শরীরে কিস করতে থাকে। ইরা আবিরের চুলগুলো খামচে ধরে। আবিরের ভালোবাসা অনুভব করছিল। 2 ঘন্টা পর আবির ক্লান্ত হয়ে ইরার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। ইরা আবিরের চুলে বিলি কেটে দেয়। ইরাও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকাল 7টা। চোখ খুলে আবির দেখে সে ইরাকে বুকে মাথা দিয়ে শুয়ে আছে আর ইরা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আবির মনে মনে একটু লজ্জা পায়। গত রাতের ঘটনাগুলো মনে পড়ে তার। আবির আলতো করে ইরার হাত সরিয়ে বিছানা থেকে নামে। আবির তখন মনে মনে বলে, উফ, এসব কি হচ্ছে আমার সাথে? আমি কেন এমন করলাম? কিন্তু ইরাকে দেখে কেন যেন নিজেকে আটকাতে পারিনি। আবির ফ্রেশ হয়ে হওয়ার জন্য বাথরুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইরা এখনো ঘুমাচ্ছে। তার মুখটা খুব শান্ত আর স্নিগ্ধ দেখাচ্ছে। আবির মনে মনে ভাবে, ইরাকে দেখতে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু এভাবে জোর করে বিয়েটা না করলে হয়তো আমাদের এই সম্পর্কটা স্বাভাবিক থাকতো। আবির আলতো করে বিছানার একপাশে বসে ইরার দিকে তাকিয়ে থাকে। এমন সময় ইরার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে আবিরকে দেখতে পায়। গুড মর্নিং মাই সুইট হার্ট। গুড মর্নিং। তুমি উঠে গেছো? ফ্রেশও হয়ে গেছো দেখছি। এসো আমার কাছে এসো। আবিরও তখন বিছানার পাশেই বসেছিল। এরা হাত বাড়িয়ে আবিরের হাত ধরে টান দিয়ে তার পাশে বসায় এবং আবিরের কপালে একটা চুমু খায়। তুমি কি আজও রাগ করে আছো আমার উপর? না মানে আমি এরা আবিরের চিবুক ধরে নিজের দিকে মুখ তুলে বলে, কাল রাতে তো বেশ ভালোই রেসপন্স করছিলে। তখন তো মনে হচ্ছিল না যে তুমি এই বিয়ে মানো না, তাই না? আবির এই কথা শুনে আরো বেশি লজ্জা পায়। সে কিছু বলতে পারে না। আসলে আমি আরে লজ্জা পাচ্ছ কেন? তোমার তো এখন থেকে সব লজ্জা আমার। নিচে যাই, আমার তো খুব খিদে পেয়েছে। আবির তখন উঠে দাঁড়ায়। এরা উঠে ফ্রেশ হওয়ার জন্য চলে যায় ওয়াশরুমে। মিনিট 15 পর এরা রেডি হয়ে নিচে আসে। ততক্ষণে আবির চুপচাপ সোফায় বসেছিল। কি হলো, বসে আছো কেন? এসো ডাইনিং এ। এরা আর আবির একসঙ্গে নাস্তা করে। নাস্তার সময় এরা আবিরকে খেয়াল রাখে, কোনটা সে খায় কোনটা খায় না সে নিজের হাতে তুলে খাইয়ে দেয়। আপনি তো আজ ভার্সিটি যাবেন না? কেন, তুমি কি চাও না আমি ভার্সিটি যাই? না মানে আপনি তো আমার সিনিয়র, তাই ভাবলাম আপনিও যাবেন। আমিও তো একটু পরে বেরোবো। তোমার কাছে আমি সিনিয়র হলেও এখন আমি তোমার স্ত্রী। আর ভার্সিটির ব্যাপারটা আমি আজ একটু কাজ আছে বলে যাব না। তবে তুমি যাবে কেন? আজ তো তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমার মেসের ভাড়া দিতে হবে আর কিছু বই কেনা আছে। মেসের ভাড়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর বই তুমি তালিকা দাও, আমি ড্রাইভারকে দিয়ে আনিয়ে নেব। তুমি আজ কোথাও যাচ্ছ না, তুমি এখন আমার সাথে থাকো। কিন্তু এভাবে যদি সবাই জানতে পারে? জানতে পারলে জানবে। এখন আমরা বিবাহিত, কেউ কিছু বলার সাহস পাবে না। তুমি শুধু আমার কথা শোনো। আবির চুপ করে যায়। সে আর কোনো কথা বলতে পারে না। তার মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করছিল। এরাকে ভয় আবার এক ধরনের দুর্বলতাও তৈরি হয়েছে তার প্রতি। নাস্তার পর এরা আবিরকে নিয়ে ড্রয়িং রুমে বসে। শোনো আবির, তুমি হয়তো এখন আমাকে মন থেকে মানোনি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর আমার ভালোবাসায় আমি কোনো কমতি রাখবো না। আমি জানি তুমিও ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলবে। আমি বুঝতে পারছি না আপনি কেন আমার মতো একটা পিচ্চি ছেলেকে বিয়ে করলেন। আপনার জন্য তো আরো ভালো পাত্র জুটতো। ভালোবাসার মানুষের কাছে বয়স, টাকা বা অবস্থান কোনো কিছুই বড় নয়। তুমি আমার ভালোবাসার মানুষ। আর তুমি আমার কাছে পিচ্চি হলেও তুমি এখন আমার স্বামী, আমার সবটুকু তুমি। দুজন তখন চুপচাপ বসেছিল। এরা তখন আবিরের হাত ধরে নরম সোফায় ঠেস দিয়ে বসে। তুমি কি এখনো আমার উপর খুব রেগে আছো আবির? রাগ তো আছেই, আপনি জোর করে কাজটা করলেন। আমি জানি, কিন্তু আমার ভয় লাগতো তোমাকে হারানোর। তোমাকে ছাড়া আমি থাকতে পারতাম না। আমি বুঝতে পারছি তোমাকে আমি কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি সবটা ঠিক করে দেব। দেখা যাক এখন কি করা হবে। এইভাবে বসে থাকলে তো সময় কাটবে না। এই তো এখন তুমি কথা বলছো, আমরা বরং একটা মুভি করতে পারি, কি বলো? আমি একটু হাসে। এরা তখন মুভি চালানোর জন্য টিভি অন করে। দুজন সোফায় গা ঘেঁষে বসে মুভি দেখতেও শুরু করে। আবিরের অস্বস্তি ধীরে ধীরে কাটতে থাকে। দুপুরে খাবার পর দুজনে একটু বিশ্রাম নেয়। রাতে ডিনারের পর তারা আবারও রুমে আসে।
আপু মানে ইরা, আমার কিছু পুরনো বই দরকার ছিল। কাল তো আর ড্রাইভার আনাতে পারলো না। ও ঠিক আছে, কালকে আনিয়ে নেব। এখন এসো। আবির আর ইরা চুপচাপ বসেছিল। আবির ধীরে ধীরে ইরার সাথে স্বাভাবিক হতে শুরু করেছিল। আবির একটু এগিয়ে আসে। আপনি কাল সত্যি ভার্সিটি যাবেন না? না, এখন তো আমি শুধু তোমাকে নিয়েই ব্যস্ত। কেন, আমাকে দেখতে চাও তুমি ভার্সিটিতে? না মানে এমনি জিজ্ঞেস করলাম। তুমি হয়তো জানো না আমি তোমাকে কাছে পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছি। আমার মনে হয় জীবনে প্রথমবার আমি সঠিক কোনো কাজ করেছি, সেটা হলো তোমাকে জোর করে বিয়ে করা। আবির ইরার কথায় কোনো উত্তর দেয় না। সে শুধু ইরার চোখে চোখ রাখে। ভালোবাসার এক অদ্ভুত আলো ঝলমল করছিল ইরার চোখে। আবির সেই আলোর দিকে যেন অজান্তেই টেনে যাচ্ছিল। ইরা আবিরের দিকে ঝুঁকে আসে। আজ আর কোনো কথা নয়, চলো ঘুমিয়ে পড়ি। ইরা আবিরের ঠোঁটে আলতো করে চুমু খায়। তারপর দুজনে শুয়ে পড়ে। আবির আজ ইরাকে আর কোনো বাধা দেয় না। সেও ইরাকে নিজের করে নিতে চায়। তাদের সম্পর্কে এই নতুন অধ্যায় শুরু হলো। রাতের গভীরতা ভেদ করে সকালের আলো ঘরে প্রবেশ করেছে। আবির আর ইরা দুজনেই একে অপরের উষ্ণ সান্নিধ্যে তখনও ঘুমিয়ে আছে। আবিরের ঘুম আগে ভাঙে। সে পাশ ফিরে দেখে ইরা তার বুকে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। আবির এবার আর অস্বস্তি বোধ করে না, বরং এক ধরনের অধিকার বোধ কাজ করে তার মনে। কাল রাত থেকে কি হলো আমার? আমি কেন আপুর প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছি? এই জোর করে হওয়া সম্পর্কটা কি তবে সত্যি হয়ে যাচ্ছে? আবির ধীরে ধীরে ইরার কাছ থেকে সরে এসে বিছানায় বসে। ইরা তখন ঘুম ভেঙে আবিরের দিকে তাকায়। গুড মর্নিং জামাই, এত সকালে উঠে গেলে কেন? গুড মর্নিং। আর কত ঘুমাবে? এখন সকাল 8টা। তুমি পাশে থাকলে আর কি চাই, ইচ্ছে করে শুধু এভাবেই শুয়ে থাকি। আচ্ছা শুনুন। আবির মুখে আপনি শুনে ইরা মুখটা একটু কালো করে, হাত সরিয়ে নেয়। উফ, আবার আপনি? আর কতবার বলবো আমি তোমার স্ত্রী? তুমি আমাকে তুমি করে বলবে। আপনি শুনলে আমার রাগ হয়, মনে হয় যেন আমি তোমার কেউ নই। আমি দুঃখিত, ভুলে গেছি। আসলে অভ্যাস নেই তো। ঠিক আছে, এবার থেকে আর যেন না শুনি। বলো কি বলবে? আসলে তুমি আজ ভার্সিটিতে যাচ্ছ না কেন? তোমার ক্লাস নেই? এই তো তুমি বলেছো আমার ক্লাস আছে, কিন্তু আজ আমার কাছে আমার জামাই বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিন্তু এভাবে ক্লাস কামাই করলে তো সমস্যা হবে। তোমার পরীক্ষা কাছে আসছে, আর আমারও তো কিছু বই কেনা দরকার। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আর বইয়ের তালিকাটা তৈরি করেছো? আমি ড্রাইভারকে দিয়ে আনিয়ে নিচ্ছি। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি ততক্ষণে নাস্তার ব্যবস্থা করি। আবির তখন আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। সকালে নাস্তা শেষ করে দুইজন ড্রয়িং রুমে বসেছিল। এরা আবিরকে কাছে টেনে নিয়ে আদর করতে থাকে। আজ বিকেলে আমরা একটা সারপ্রাইজ পার্টিতে যাব। আমার এক বন্ধুর বিয়ে, তুমি রেডি থেকো। আমি কেন যাব? আমাকে দেখলে সবাই কি ভাববে? আমি তো তোমার চেয়ে 4 বছরের ছোট। আবার তুমি আপনি বললে? আর ছোট বড় কি বলছো? তোমার কোনো সমস্যা? আমার স্বামী হিসেবেই যাবে তুমি। কেউ কিছু বলার সাহস পাবে না। তুমি শুধু আমার কথা মতো চলবে, বুঝলে? আচ্ছা যাব। আমার কথায় আবিরের ভয় পাওয়া দেখে আমি তো মনে মনে হাসছি। আমার জামাইটাকে পুরো আমার মনের মতো করে পেয়েছি। আমি তখন আবিরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলি, এই তো গুড বয়, আমি তোমার জন্য কিছু শপিং করে আনবো। তুমি ততক্ষণ এখানে অপেক্ষা করো, কোথাও বের হবে না। ইরা আবিরকে একা রেখে গাড়ির চাবি নিয়ে শপিং এর জন্য বেরিয়ে যায়। আবির ইরাকে যেতে দেখে চুপচাপ সোফায় বসে থাকে। 5 মিনিট পর সে উঠে যায় রুমে। চারিদিকে একবার ভালো করে দেখে নিয়ে সে তার পকেট থেকে পুরনো একটা কিপ্যাড মোবাইল ফোন বের করে। যাক, আপু অবশেষে গেল। আবির একটা পুরনো নাম্বারে দ্রুত কল দেয়। ওপাশ থেকে একটা ছেলের কণ্ঠস্বর ভেসে আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। সব ঠিকঠাক আছে তো? স্যার আপাতত সব ঠিকঠাক আছে, কিন্তু আগামী মাসে একটি আমেরিকান কোম্পানির সাথে আমাদের ডিল আছে, আর তারা জানিয়েছে তারা মালিককে ছাড়া ডিল করবে না, তাই আপনাকে আসতেই হবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে এখন বাকিটা ভালোভাবে হ্যান্ডেল করো। জি স্যার, অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না। আবির কল কেটে দেয়। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে যতটা সহজ সরল ভার্সিটির ছাত্র আসলে হয়তো সে নয়। এরপর আবির আরো একটি নম্বরে কল করে, কিন্তু নাম্বারটি দেশি নয়, বিদেশি একটি নাম্বার। কলে রিসিভ হলেও ওপাশ থেকে আবিরের বাবার কণ্ঠ শোনা যায়। কিরে বাবা, কেমন আছিস?
আজ 2-3 দিন ধরে গায়েব কেন? না বাবা, এমনিতে একটু বেশি ব্যস্ত তো। আচ্ছা শোন, একবারও আমাদের কাছে আসিসনি। তোমার মায়ের তোর জন্য সবসময় মন খারাপ থাকে, একটু তো ঘুরে যেতে পারিস। চিন্তা করো না বাবা, মাকে বলে দাও এবার তার বৌমাকে নিয়ে আসবো। কি, তুই আমাদেরকে জানানো ছাড়া বিয়ে করে ফেলেছিস? আরে না, কি যে বলো, আসলে একজনকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট, শুধু এখন একটাই সমস্যা। কি সমস্যা? মেয়েটা আমার থেকে কয়েক বছরের বড়। বড় ছোট ব্যাপার না, তোর যেহেতু পছন্দ হয়েছে তুই ওকে তোর মনের কথা বলে বিয়ে করে নি। আমরা ওর বাবা মায়ের সাথে কথা বলবো। এভাবে কিছুক্ষণ কথা বলে আবির কল রেখে দেয়। আবিরের মনে মিশ্র এক অনুভূতি। সে একদিকে যেমন তার বাবার সাথে মিথ্যে বলছে, তেমনি তার জীবনে ঘটে যাওয়া এই জোর করে বিয়ের কথা চেপে রাখছে। আবির তখন নিজে নিজেই বলে, ইরা আপু তো আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে, কিন্তু আমি কে সে হয়তো জানেও না। অপেক্ষা করো আপু, তোমার এই পিচ্চি জামাই কি করতে পারে এবার তা দেখতে পাবে। আমাকে নিজের অস্তিত্ব ফিরিয়ে আনতেই হবে। আবির তখন তার গোপন ফোনটি আবারও লুকিয়ে রাখে। কিছুক্ষণ পর এরা শপিং সেরে ফিরে আসে। তারপর চোখে মুখে আনন্দ। এই তো জামাই আমার, দেখো তোমার জন্য কি এনেছি, চলো ট্রায়াল দাও। আবির তখন তার মনের সব রহস্য লুকিয়ে রেখে হাসি মুখে ইরার দিকে তাকায়। সময় তখন বিকেল 5টা। আবির আর ইরা দুজনের নতুন পোশাকে সেজে তৈরি। ইরা আবিরের জন্য যে পাঞ্জাবি কিনে এনেছিল সেটাতে সেজেছে আবির। তাকে দেখে এতে আরো বেশি স্মার্ট লাগছিল। ইরা আনন্দে আবিরের দিকে তাকিয়ে বলে, আমার বাবুটাকে আজ দারুণ লাগছে, চলো আর দেরি নয়। আমি তখন আবারও ইরাকে আপনি করে বলে ফেলেছিলাম। তখন ইরাকে তুমি করে বলার অভ্যাস করার চেষ্টা করে বলি, চলো। কিন্তু তোমার বন্ধুকে, মানে কার বিয়ে? আমার কলেজ ফ্রেন্ড সাব্বির, তার সাথে আমার চাচাতো বোন তিথির বিয়ে। খুব মিষ্টি মেয়ে, চলো গেলেই দেখতে পাবে। তিথি নামটি শুনে আবিরের কেন জানি একটু চেনা চেনা লাগলো, কিন্তু আবির তখন আর কিছু বলল না। এরা গাড়ি ড্রাইভ করে শহরের অন্যতম বিলাসবহুল একটি কনভেনশন সেন্টারের দিকে রওনা দেয়। যেতে যেতে ইরা আবিরের হাত ধরে রাখে। তুমি কিন্তু একদম চুপচাপ থাকবে না, সবার সাথে কথা বলবে, আর মনে রাখবে তুমি আমার স্বামী। আর মূল কথা হচ্ছে কোনো মেয়ের সাথে কথা বলবে না। যদি তোমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি তাহলে কি করব সেটা তখনই দেখবে। ইরার কথাগুলো শুনে আবির কিছু বলে না। আবির মনে মনে ভাবে, স্বামী তো তোমার জোরের উপর, কিন্তু তুমি আমার আসল পরিচয় জানো না ইরা। তারা কনভেনশন সেন্টারে পৌঁছায়। ঝলমলে আলো আর মানুষের ভিড়ে জায়গাটি উৎসব মুখর। এরা হাত ধরে আবিরকে ভেতরে নিয়ে যায়। এরা তার পরিচিতদের সাথে আবিরকে পরিচয় করিয়ে দিচ্ছিল। ইনি আমার স্বামী আবির। আবির তখনও চুপচাপ ইরার পাশেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ইরা আবিরকে একটু অপেক্ষা করতে বলে বাথরুমের দিকে যায়। ঠিক এই সময় কনের সাজে ঝলমল করতে করতে তিথি স্টেজে থেকে বন্ধুদের দিকে এগিয়ে আসছিল। তার চোখে হঠাৎই আবিরের উপরে পড়ে। আবিরকে দেখেই তিথি চমকে ওঠে। পর মুহূর্তে তার মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে এবং সে দ্রুত আবিরের দিকে ছুটে আসে। কিরে আবির, তুই? তিথি কোনো কিছু না ভেবে আবিরকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। তিথির অপ্রত্যাশিত এই আলিঙ্গনে আবির কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নেয় এবং আলতো করে তিথিকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তিথি আবিরকে ছেড়ে দিয়ে খুশি আর অভিমান মেশানো কণ্ঠে বলে, কিরে, তুই এতদিন পর কোথা থেকে উদয় হলি? তোকে আমি কত খুঁজেছি জানিস? হঠাৎ করে তুই দেশ থেকে উধাও হয়ে গেলি, ফোনও ধরিসনি। আমি তো ভেবেছিলাম তুই হয়তো। রিল্যাক্স তিথি, আমি তো এখানেই আছি। তুমি কেমন আছো? তোমাকে কোণের সাজে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, কিন্তু তুই। কথা শেষ করার আগেই এরা বাথরুম থেকে ফিরে আসে এবং এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। আবিরকে তিথির এত ঘনিষ্ঠ হতে দেখে ইরার চোখে স্পষ্ট রাগ ফুটে ওঠে। তিথি, অভিনন্দন। তুই কি আবিরকে চিনিস? হ্যাঁ আপু, তুমি জানো না, আমি আর আবির তো কানাডায় একই কলেজে পড়াশোনা করেছি। শুধু তাই নয়, আমরা একই সাথে অনেক কাজ করেছি। আবির তো আমাদের ব্যাচের সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। অনেক দারুণ সময় কাটিয়েছি আমরা। তিথির কথা শুনে ইরার চোখ কপালে ওঠার জোগাড়। কানাডার কলেজে পড়াশোনা, ট্যালেন্টেড স্টুডেন্ট, তার জোর করে বিয়ে করা পিচ্চি জামাইয়ের এমন হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ড শুনে সে তো অবাক হয়ে যায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়।
কি বলছিস তুই এইসব? তিথি তখন আবির আর ইরার মাঝখানে গিয়ে কৌতূহল নিয়ে ইরাকে জিজ্ঞাসা করে। কিন্তু আপু, তুমি আবিরের সাথে কি করছো? তুই কবে দেশে ফিরলি আবির? আর আপুর সাথে তোর কি সম্পর্ক? তিথির কথায় ইরা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিয়ে দ্রুত উত্তর দেয়। আমি আমি আবিরের ওয়াইফ। কি? ওয়াইফ? তোমরা বিয়ে করেছো? কবে? আমাকে একবারও জানালে না কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড আপু, আর তুইও তো আবির। এটা কেমন সারপ্রাইজ? আবির নিঃশব্দে তিথির দিকে তাকিয়ে একটু হাসে, যেন তার এই রহস্যময়ী মোড়টির জন্যই সে অপেক্ষা করছিল। ইরা তখন মাথা নিচু করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। আসলে সবটা খুব দ্রুত হয়ে গেছে তিথি, আমরা তোকে জানাতে পারিনি। দ্রুত হয়ে গেছে? ঠিক আছে, পরে সবটা শুনবো। কিন্তু আপু, আবির আমাদের ব্যাচ থেকে। তিথি আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ইরা তাকে কথা শেষ করার সুযোগ দিল না। হ্যাঁ হ্যাঁ, সবটা পরে শুনবো। এখন তো তোর বিয়ের সময়। যা, তোর বর অপেক্ষা করছে। আমরা তোকে শুভকামনা জানাতে এসেছি, পরে না হয় আবার কথা হবে। চলো আবির। ইরা দ্রুত আবিরের হাত ধরে টেনে তাকে ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। তিথি তখনও অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। শুরু হলো আমার খেলা। ইরা, আমার পরিচয় জানতে পারলে তুমি কতটা অবাক হবে সেটা দেখার অপেক্ষায় আছি। কনভেনশন সেন্টার থেকে দ্রুত বেরিয়ে আসে ইরা, তার মুখে চিন্তার রেখা স্পষ্ট। তিথির কথায় সে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। আবিরের হাত ধরে সে দ্রুত গাড়ির দিকে এগোয়। আবির চুপচাপ ইরার পিছু পিছু হাঁটে, তার মুখে এক রহস্যময় হাসি। গাড়িতে ওঠার পর ইরা সরাসরি আবিরকে কোনো প্রশ্ন করে না, তার মনোযোগ শুধু তখন গাড়ি চালানোতে। আবিরও নীরব থাকে, যেন সে অপেক্ষা করছিল কখন ইরা নিজে থেকে প্রশ্ন করবে। ইরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরে। রাত তখন 10টা। তারা দুজনে ডিনার শেষ করে রুমে আসে। রাতের পোশাক পরিবর্তন করে দুজনেই বিছানায় বসে। ইরা তখনও শান্ত, কিন্তু তার চোখে উদ্বেগ স্পষ্ট। সে আলতো করে আবিরের দিকে তাকায়। তুমি আমাকে কানাডার ব্যাপারটা কিছু বলনি কেন? আবির, তিথি যা বললো সবটা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি কানাডায় পড়তে গিয়েছিলাম। কিন্তু আমি তো জানি তোমার বাবা গ্রামে থাকেন, সাধারণ কৃষক। তাহলে এত টাকা তুমি কোথায় পেলে? বিদেশে পড়াশোনা তো অনেক খরচের ব্যাপার। তুমি ভুল জানো না ইরা, বাবা আসলে গ্রামে থাকেন, কিন্তু আমার এক কাকা আছেন, তিনি বিদেশে একটি ভালো চাকরি করেন। তিনি আমাকে ছোটবেলা থেকে বিদেশে পড়ানোর সব খরচ জুগিয়েছেন। আমার নিজের চেষ্টাও ছিল কিছুটা। আর তিথির ব্যাপারটা হলো, আমরা একই কলেজেই ছিলাম, কিন্তু এর চেয়ে বেশি কিছু নয়। ইরা আবিরের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, তারপর যেন স্বস্তি পায়। ও, আমি ভেবেছিলাম হয়তো। কি ভেবেছিলে? যে আমি কোনো মিথ্যাবাদী? তুমি তো নিজেই জোর করে আমাকে বিয়ে করেছো। আমার পরিচয় সম্পর্কে তুমি কতটুকুই বা জানতে? আমি দুঃখিত, আসলে তোমার উপর আমার এতদিনের অধিকার নেই তো, তাই হঠাৎ তিথির কথা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি আমাকে কিছু লুকাচ্ছ। আমি কিছু লুকাচ্ছি না ইরা, যা বলেছি সব সত্যি। এখন আর চিন্তা করো না। আবিরের এই বানানো গল্পে এরা আশ্বস্ত হয়। সে আর কোনো প্রশ্ন করে না। এই বিষয়ে কথা বলা শেষ হলেই দুজনে পাশাপাশি শুয়ে পড়ে। এরা দ্রুত আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে, তার বুকে মাথা রাখে। কিছুক্ষণ পর যখন রুমের ভেতর নিস্তব্ধতা নেমে আসে, তখন আবির ফিসফিস করে ইরাকে জিজ্ঞাসা করে। আচ্ছা ইরা, তোমার বাবা মা সম্পর্কে তো তুমি কখনো কিছু বললে না। এত বড় বাড়িতে তুমি একা থাকো, তারা কোথায়? আমার ফ্যামিলি থাকে গুলশানে, আমি থাকি এখানে। কারণ এই ভার্সিটিটা আমার পছন্দ হয়েছে, আর তাই বাবা আমাকে এখানে থাকার জন্য এই বাড়িটি বানিয়ে দিয়েছে। গুলশান? আর তোমার বাবা কি করেন? আমার বাবা হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। কথাটা শুনে আবির যেন আকাশ থেকে পড়ে, তার চোখ বড় বড় হয়ে যায়। কি? চৌধুরী গ্রুপ? তুমি? তাহলে তো তোমরা অনেক ধনী। তোমার সাথে আমার যায় না। কোথায় তোমরা আর কোথায় আমরা? দেখো, তুমি তো আমাকে আপনি বলা ছেড়ে দিয়েছো, এবার এই ধনী গরিবের কথা বলাও ছাড়ো। তোমার সাথে আমার যায় না এটা তুমি বলতে পারো না। তোমার কাছে আমি তোমার স্ত্রী, আর আমার কাছে তুমি আমার স্বামী। কিন্তু কোনো কিন্তু নয়। ভালোবাসার কাছে টাকা, বাড়ি বা পদমর্যাদা কোনো কিছুরই দাম নেই। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি আবির, তুমি আমার জীবন। তুমি যখন নিজেকে আমার যোগ্য মনে করো না, তখন আমার কষ্ট হয়। আর তুমি তো আমার চেয়ে ছোট হলেও তোমার মেধা কম কিসে?
তুমি তো বিদেশেও পড়াশোনা করে এসেছো। তুমি সত্যি অসাধারণ ইরা। আমি জানি না এই সম্পর্কটার পরিণতি কি হবে। আবির ইরাকে কাছে টেনে নেয়। ইরা আবিরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কোনো চিন্তা নয়, আমি তো আছি। আবিরও এবার ইরাকে রেসপন্স করে। তার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব যেন ভালোবাসার কাছে হার মেনে যায়। 5 মিনিটের বেশি চলে তাদের উষ্ণতা বিনিময়। তারপর দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে। এখন ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। তুমি যাবে? হ্যাঁ, তোমাকে একা রেখে বেশি দিন থাকা যায় না, কিন্তু তুমি আমার সাথেই যাবে। আবির আর ইরা একে অপরের গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আবিরের মনে এখন আর শুধু প্রতিশোধের চিন্তা নেই, ইরার জন্য এক ধরনের দুর্বলতাও তৈরি হয়েছে। তবে তার আসল পরিচয় এখনো ইরার কাছে অজানা। জোর করে বিয়ে হলেও আবির আর ইরার মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া তৈরি হয়েছিল। প্রায় মাসখানেক ধরে তাদের সম্পর্ক বেশ সুন্দরভাবেই কেটে যায়। সকালের নাস্তা থেকে রাতের ডিনার পর্যন্ত প্রতিটি মুহূর্তে তারা একে অপরের পাশে থাকতো। ভার্সিটিতে তার একসাথে যেত এবং আসতো। আবিরের মনে এখন আর সেই প্রথম দিনের রাগ বা জেদ নেই, বরং ইরার প্রতি এক গভীর দুর্বলতা তৈরি হয়েছে। ইরাও আবিরকে তার পৃথিবী মনে করে ভালোবাসতো। সেদিন ছিল শনিবার। আবির ভার্সিটি থেকে এসে জানতে পারে যে তার কিছু পুরনো বন্ধু তার জন্য মেসে অপেক্ষা করছে। ইরা, আমার কিছু বন্ধু এসেছে। ওরা মেস থেকে ফোন করেছিল। আমি একবার যাব? বেশি দেরি হবে না? না আবির, তুমি এখন তাদের সাথে দেখা করতে যেতে পারবে না। কেন? কি হয়েছে? তারা তো শুধু আমার বন্ধু। আমার ভালো লাগছে না, তুমি কেন তাদের সাথে দেখা করতে যাবে? তুমি এখন আমার সাথে থাকো। এটা বাড়াবাড়ি হচ্ছে ইরা। তুমি সব সময় আমাকে তোমার মুঠোয় রাখতে চাও কেন? আমার একটা ব্যক্তিগত জীবন আছে। আমি তোমার স্বামী, তোমার বন্দি নই। আমি তোমাকে বন্দি করে রাখিনি আবির। আমি তোমাকে ভালোবাসি বলেই চাই না তুমি আমার থেকে দূরে থাকো। আর তোমার বন্ধুরা কেন তোমার পিছু ছাড়ছে না? তুমি কি চাও তোমার এই জোর করে হওয়া বিয়ের কথা সবাই জানুক? কেন? জানলে কি হবে? সত্যিটা তো এটাই যে তুমি আমাকে জোর করে বিয়ে করেছো। আমি কোনো দিনও এই বিয়ে মন থেকে মানিনি। তুমি তো শুধু নিজের চাহিদা মেটানোর জন্য আমায় জোর করে বিয়ে করেছো। না হলে এত পিচ্ছি একটা ছেলেকে কখনো বিয়ে করতে না। আবিরের এই চরম কথাগুলো শুনে এরা চোখে জল ভরে ওঠে। তার এতদিনের ভালোবাসার যত্ন এক মুহূর্তে মিথ্যে মনে হলো। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আবির, তুমি এসব কি বলছো? তোমার কোনোদিন মনে হয়নি আমি তোমাকে ভালোবাসি? আমার কাছে তো তুমি শুধু চাহিদা মেটানোর বিষয় নও। না, মনে হয়নি। তুমি শুধু আমাকে তোমার খেলনা বানিয়ে রেখেছো। আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আবির আর কোনো কথা না বলে দ্রুত তার ঘর থেকে বেরিয়ে যায়। তার রাগে তখন তুঙ্গে। এরা তখনও বিছানায় বসে পাগলের মতো কাঁদছিল। আবির দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে শহরের একটি নির্জন পার্কে গিয়ে বসে। সারাদিন শেষ সেখানেই কাটায়। সে তার ফোনটাও বন্ধ করে রাখে। সারাদিন ধরে তার রাগ ধীরে ধীরে কমে আসে। শান্ত হয়ে সে ভাবতে শুরু করে, আমি ইরাকে কেন এমন কথা বললাম? দোষটা তো আমারই ছিল। সে তো আমাকে ভালোবাসে বলেই যেতে বারণ করেছিল। আমি কেন তার এত বড় আঘাত দিলাম? সে আমার জন্য কত কি করেছে। সন্ধ্যা নেমে আসে। পার্কের বাতিগুলো জ্বলে ওঠে। অনুশোচনায় আবিরের বুক ভারী হয়ে আসে। সে ঠিক করে আর দেরি না করে বাড়িতে ফিরে যাবে এবং ইরার কাছে ক্ষমা চাইবে। অনুতপ্ত মন নিয়ে আবির দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে রওনা হয়। সে যখন ইরার বাড়ির সামনে পৌঁছায় তখন আকাশ কালো করে নেমে এসেছে সন্ধ্যা। বাড়ির মেন গেট থেকে শুরু করে দরজার তালা ঝুলছে। পুরো বাড়িটা নিস্তব্ধ অন্ধকার। আবির অবাক হয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তালা মারা কেন? ইরা কোথায় গেল? সে কি রেগে কোথাও চলে গেল? আবির দরজার সামনে ভালো করে লক্ষ্য করে দেখে দরজার নিচে একটি ভাঁজ করা কাগজ পড়ে আছে। আবির দ্রুত কাগজটি তুলে নেয়। এটি ইরার হাতের লেখা চিঠি। আবির দ্রুত কম্পিত হাতে চিঠিটি খুলে পড়তে শুরু করে। আবির, তুমি যখন আমার ভালোবাসা বা যত্নকে ক্ষমতার অহংকার আর নিজের চাহিদা মেটানোর সঙ্গে তুলনা করলে, তখন আমার মনে হলো হয়তো আমার ভালোবাসার প্রকাশটা সত্যিই ভুল ছিল। আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, এটা সত্যি, কিন্তু গত 2 সপ্তাহে তুমি আমাকে যতটুকু কাছে টেনেছো আমি সেটাকে সত্যিই মনে করেছিলাম। তুমি আমাকে অনেক কথা বলেছো, কিন্তু সবচেয়ে বেশি আঘাত করেছে তোমার এই কথাটা। আমি কোনোদিনও এই বিয়ে মন থেকে মানিনি।
আর আমি নাকি তোমাকে আমার চাহিদা মেটাতে বিয়ে করেছিলাম। ঠিক আছে আবির, তোমার উপর আমার কোনো জোর নেই। তুমি এই বিয়ে না মানলে আমি তোমাকে মুক্তি দিলাম। আমি জানি তুমি আমার কাছে থাকতে চাও না, তাই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। তুমি মুক্ত, তোমার যেখানে খুশি তুমি সেখানে যেতে পারো। আমার সব সম্পত্তি, এই বিয়ে সব তোমার নামে ট্রান্সফার করা আছে। তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। আমি আমার সবটা দিয়েছিলাম, তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম বলে। আর হ্যাঁ, তোমাকে শেষ একটা অনুরোধ করি, তোমার সেই পুরনো বন্ধুরা যেন তোমাকে কোনো বিপদে না ফেলে। সাবধানে থেকো। ইতি। ভালো থেকো আবির। ইতি, তোমার ইরা। চিঠিটা পড়ে আবিরের হাত থেকে ফোনটা পড়ে যায়। তার চোখে ঝল ভরে ওঠে। ইরা তাকে শুধু বাড়ি থেকে মুক্তি দেয়নি, তাকে তার সমস্ত সম্পত্তিও দিয়ে গেছে। আবির তখন পাগলের মতো দরজায় আঘাত করতে শুরু করে। ইরা, ইরা, দরজা খোলো, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। পুরো বাড়িটা নিস্তব্ধ। আবির বুঝতে পারে এরা সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেছে। চিঠিটি পড়ে আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনুশোচনা আর অপরাধবোধ তাকে বুক পেটে যাচ্ছিল। সে পাগলের মতো বন্ধ দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। এরা তাকে ছেড়ে চলে গেছে, আর সে নিজের রাগের বশে এই অমূল্য ভালোবাসাটা আঘাত করে বসলো। আমি কি করলাম? আমার সব ভুল। ইরা, প্লিজ ফিরে এসো। দরজার সামনে হতাশ হয়ে বসে থাকতে থাকতে আবিরের হঠাৎই মনে পড়লো ইরার বলা কথাগুলো। ইরা, সে বলেছিল তার ফ্যামিলি থাকে গুলশানে, আর তার বাবা হচ্ছেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। চৌধুরী গ্রুপ, তার মানে ইরা একজন সাধারণ মেয়ে নয়। আমি কেন আগে খেয়াল করিনি? এত বড় রহস্য সে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আবির দ্রুত পকেট থেকে তার মূল স্মার্টফোনটি বের করলো। ফোনটি সে এতদিন ধরে গোপনে ব্যবহার করত। চোখে জল মুছে সে দ্রুত তার বিজনেস অ্যাসোসিয়েট অর্ণবের নাম্বারে কল দিল। অর্ণব, শোনো, আমার এখন তোমার সাহায্য দরকার। স্যার, আপনি কোথায়? আপনার ফোন বন্ধ ছিল, আমি আপনাকে সারা দিন খুঁজছিলাম। আমি এখন যেখানে আছি সেখানে দ্রুত আমার গাড়ি আর বডিগার্ড পাঠাও। আর শোনো, আমাকে গুলশানের ওই ঠিকানায় নয়, সরাসরি আমাদের মূল বাড়িতে নিয়ে চলো। সব সিকিউরিটি বাড়াও, প্রতিটা সেকেন্ড জরুরি। জি স্যার, দিচ্ছি। গাড়ি এক্ষুনি রওনা হচ্ছে, আপনি লোকেশন ট্র্যাক করে নিন। আবির তখনও সেখানে বসে চোখের অশ্রু ফেলছিল। তার মনে জেদ চেপে বসেছে। সে আগে তার নিজের অবস্থান এবং ক্ষমতা পুনরুদ্ধার করবে, তারপর ইরাকে খুঁজে বের করবে। সে তার আসল পরিচয় লুকাতে পারলেও এই মুহূর্তে তার ক্রোধ আর যন্ত্রণার প্রকাশ থামাতে পারল না। মিনিট 10 পরে আবিরের সামনে দিয়ে পিচ ঢালা পথে তীব্র হেডলাইটের আলো ফেলে এগিয়ে এলো 3টি কালো রঙের রোলস রয়েলস গোস্ট সিরিজের বিলাসবহুল গাড়ি। তাদের পেছনে আরো 2টা এসএসটিভি এসে দাঁড়ালো এবং এই দৃশ্য দেখে পুরো এলাকা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। 3টি গাড়ি থেকে কালো স্যুট পরা সুটামদের বডিগার্ডরা নেমে এলো। তাদের মাঝে ছিল অর্ণব, যে দ্রুত আবিরের দিকে এগিয়ে যায়। অর্ণব আবিরকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত হয়। স্যার চলুন, ভেতরে চলুন। আবির দ্রুত উঠে গিয়ে মাঝের রোলস রয়েলস গাড়ির পিছনের সিটে বসে পড়ে। অর্ণবও তার পাশে বসে। বডিগার্ডরা মুহূর্তের মধ্যে আবিরের আশেপাশে সুরক্ষা বেষ্টনী তৈরি করে ফেলে। স্যার, আমরা সরাসরি আপনার বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু আপনি ঠিক আছেন তো? আর এটা হচ্ছে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবের ঠিকানা। আমি ঠিক আছি অর্ণব, এখন শুধু দ্রুত চলো, অনেক কাজ বাকি। কেউ যেন জানতে না পারে আমি এতদিন কোথায় ছিলাম। আর আমার সব কাজের শিডিউল এখনই রিশিডিউল করো। জি স্যার। গাড়িগুলো দ্রুত শহরের প্রধান সড়কের দিকে ছুটতে শুরু করে। আবির জানে এই মুহূর্তে তার নিজেকে গুছিয়ে নিতে হবে। তার সেই লুকানো পরিচয়, তার আসল ক্ষমতা এবার কাজে লাগানোর সময় এসেছে। সে আবিরকে সবাই ভার্সিটির সহজ সরল ছাত্র ভাবত, সে আসলে দেশের অন্যতম প্রভাবশালী একজন বিজনেস টাইকুন। গাড়িগুলো আবিরকে নিয়ে এসে থামে গুলশান
এভিনিউ এর এক বিশাল অত্যাধুনিক প্রাসাদের সামনে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডরা আবিরকে দেখেই দ্রুত গেট খুলে দেয়। আবির যখন গাড়ির দরজা খুলে নামলো তখন তার চেহারায় সেই ভার্সিটির সহজ সরল ছাত্রের ছাপ নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক কঠোর ব্যবসায়িক কৃতিত্ব। আবির কোনো দিকে না তাকিয়ে দ্রুত তার রুমে চলে যায়। অর্ণব তার পেছন পেছনই আসে। স্যার, আপনার ডিনার রেডি করতে বলি? আপনি সারাদিন কিচ্ছু খাননি। এখন কিছু লাগবে না, তুমি এক কাজ করো। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবের পুরো ফ্যামিলি ট্রি আর তাদের বর্তমান অবস্থান সব তথ্য বিশুদ্ধভাবে আমার সামনে নিয়ে এসো। জি স্যার, এখনই দিচ্ছি। অর্ণব দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আবির তখন তার বিলাসবহুল সোফায় বসে পড়ে। ইরার চিঠি আর তার বলা কথাগুলো আবিরকে জ্বালিয়ে দিচ্ছিল। ইরা, তুমি এত বড় একটা সত্যি লুকিয়েছিলে চৌধুরী গ্রুপ। তার মানে আমি যত টাকা বা ক্ষমতার কথা বলে ওকে আঘাত করেছি, সে তার চেয়েও অনেক বেশি ধনী। কেন সে আমাকে জোর করে বিয়ে করলো? শুধুমাত্র ভালোবাসার জন্য? আবির গভীর মনোযোগ দিয়ে অর্ণবের আনা তথ্য দিচ্ছিল। ইরাদের পারিবারিক কাঠামো বেশ বড়। তার মনে পড়ল তিথির কথা। তিথি একমাত্র মাধ্যম যার মাধ্যমে সে ইরার কাছে পৌঁছাতে পারে। আবির তিথিকে ফোন করার জন্য হাত বাড়ায়, কিন্তু পরের মুহূর্তেই থেমে যায়। দিনের বেলা গেলে কোনো লাভ হবে না, বাড়ির সবাই তো আছে। ইরা তো এমনিতেই দরজা বন্ধ করে আছে। এই পরিস্থিতিতে ওর বাবা মায়ের সামনে গেলে হিতে বিপরীত হতে পারে। আবির তার পরিকল্পনা পরিবর্তন করে। দিনের আলোয় নয়, রাতের নিস্তব্ধতাতেই সে ইরার কাছে পৌঁছাবে। আবির তখন উঠে দাঁড়ায়। আমার ডিনার টেবিলে দাও, আর সবাইকে জানিয়ে দাও রাত 12টার আগে আমার যেন কোনো শিডিউল না থাকে। জি স্যার। ডিনার টেবিলে বসে আবির, চারপাশে তার কর্মচারী আর বডিগার্ডদের আনাগোনা। টেবিলে নানান পদের খাবার, কিন্তু আবিরের কিছুই ভালো লাগছিল না। তার হঠাৎই মনে পড়লো এই সময়টাতে ইরা সব সময় নিজের হাতে তাকে খাইয়ে দিত। আবিরের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইরা, তুমি কোথায় গেলে? কোনো মতে সামান্য কিছু মুখে দিয়ে আবির রুমে ফিরে আসে। সে তখন অস্থিরভাবে অপেক্ষা করতে থাকে কখন রাত গভীর হবে। সময় যেন কাটতেই চাইছিল না। ঠিক রাত 12টা। শহরের কোলাহল তখন সীমিত। আবির তার পোশাকের সামান্য পরিবর্তন করে একটা সাধারণ জ্যাকেট পরে নেয়। সে জানে এইবার আর গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না। সে একা যাবে, একজন প্রেমিকের বেশে। বের হওয়ার আগে অর্ণবকে বলল, তুমি এই বাড়িতেই থাকো, আমি একা বেরোচ্ছি, কেউ যেন না জানতে পারে। স্যার, একা যাবেন? আমার অন্তত যাওয়া উচিত। বললাম তো না, আমি একা যাব। আমার জন্য অপেক্ষা করো। আবির নিজের একটি সাধারণ স্পোর্টস কার নিয়ে বাড়ির গেট পেরিয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয়। ওর গন্তব্য চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবের প্রাসাদম বাড়ি। তার গন্তব্য চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবের প্রাসাদপ্রবণ বাড়িটা। তার মনে এখনো অনুশোচনা আর ইরাকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ঘড়ির কাঁটা তখন রাত 12:30। আবিরের স্পোর্টস কারটি গুলশানের একটি অভিজাত এলাকার শেষ প্রান্তে এসে থামে। এটি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবের বাড়ি, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। বাড়ির বিশাল গেট এবং উঁচু দেওয়াল দেখেই বোঝা যায় এখানে নিরাপত্তা কতটা কঠোর। আবির ঝুঁকি নিতে চাইল না। বাড়ির প্রধান গেটের কিছুটা আগেই একটি সার্ভিস গ্যারেজে সে গাড়িটা রেখে দেয়। এরপর সে পায়ে হেঁটে ইরার বাড়ির সামনে যায়। তিথিকে জিজ্ঞেস করে ভালো করেছিলাম, না হলে ভেতরে ঢোকা অসম্ভব হতো। আবির আগেই তিথির কাছ থেকে জেনে নিয়েছিল যে পিছনের দিকে তাদের ফ্যামিলি সুইমিং পুলের পাশেই ইরার রুম, এবং সেই বারান্দার পাশেই একটি পুরনো আম গাছ আছে, যা দেয়াল টপকে ভেতরে ঢোকার এক দ্রুত পথ তৈরি করবে। আবির দেওয়ালের সামনে গিয়ে চারপাশটা ভালো করে দেখে নেয়। নিরাপত্তা ব্যবস্থা আটসাট হলেও এই গভীর রাতে গার্ডরা সবসময় ঝিমোচ্ছে। আবির দ্রুত উঁচু দেওয়ালটা টপকে ভেতরে ঢুকে যায়। ভাগ্যক্রমে পেছনের দিকে দারোয়ান তখন তার চৌকির ওপরে গভীর ঘুমাচ্ছে আচ্ছন্ন। আবির নিঃশব্দে বাগানের ভেতরে দিয়ে সোজা আম গাছটির দিকে এগিয়ে যায়। গাছের গুড়ি ধরে আলতো করে আম গাছটি বেশ দোতলায় ইরার বারান্দার কাছে পৌঁছায়।
আবির বারান্দায় ভিড় পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে আবছা অন্ধকার, শুধুমাত্র বাইরের রাস্তার আলো এসে পড়ায় ভেতরের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছিল। আবির রুমে ঢুকে দেখে ইরা একটি বড় সড়ো টেডি বিয়ার শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার চোখগুলো ফোলা, যে স্পষ্ট প্রমাণ দিচ্ছিল সে কতটা কেঁদেছে। আবির সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়েছিল। তার চোখ পুনরায় ভিজে আসছিল। এই মেয়েটা আমার জন্য সব ছেড়ে চলে এলো, আর আমি ওকে কত খারাপ কথা বললাম। আমি কেমন স্বামী? আমি ওকে এত কষ্ট দিয়েছি কেন? তুমি শুধু আমার চাহিদা মেটাতে চেয়েছিলে না, তুমি আমাকে সত্যি ভালোবেসেছিলে। আমি বুঝতে পারিনি এরা, আমি শুধু তোমাকে ভয় দেখানোর জন্য এসব করেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমি তোমাকে আর কষ্ট দেব না। আবির ধীরে ধীরে ইরার দিকে এগিয়ে যায়। সে আলতো করে ইরার বাহু থেকে টেডি বিয়ারটা সরিয়ে নেয়। টেডি বিয়ারটা সরে যেতেই ইরা ঘুমের মধ্যেই যেন উষ্ণতার অভাবে ছটফট করে। আবির তখন টেডি বিয়ারের জায়গায় নিজে শুয়ে পড়ে। এরা ঘুমের মধ্যেও আবিরকে অনুভব করে এবং যেন এটাই সে চাইছিল। সে মুহূর্তের মধ্যে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে, তার মাথা আবিরের বুকে ডুবিয়ে দেয়। আবির বুঝতে পারে সে এখন তাকে কতটা ভালোবাসে। আবির তখন ইরার চুলে আলতো করে বেলি কেটে দেয়। তার কপালে গভীর ভালোবাসার চুমু দিয়ে সেও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকাল হোক, তারপর সব হিসাব হবে। আপাতত তার ভালোবাসা তার কাছে ফিরে এসেছে। বরের মিষ্টি আলো আর ইরার জানলার পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করে। আবির আর ইরা দুজনে গভীর ঘুমে মগ্ন। ইরা আবিরকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন যে চাইছিল না এই স্বপ্ন কোনোভাবেই ভেঙে যাক। সকাল 8টা নাগাদ ইরার ঘুম ভাঙে। চোখ খুলে সে দেখে সে টেডি বিয়ারকে নয়, একজন মানুষকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে দ্রুত চোখ মেলে তাকায় এবং আবিরকে দেখে মুহূর্তের জন্য যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়। এর সঙ্গে সঙ্গে আবিরকে বুক থেকে উঠে দ্রুত বিছানায় বসে পড়ে আর আগে কাঁপতে কাঁপতে বলে, এই, তুই আমার রুমে কি করছিস? গুড মর্নিং মাই সুইটার। এরা চিৎকার করে, বিছানা থেকে নেমে দাঁড়িয়ে যায়। কিসের সুইটহার্ট? তুই আমার বেডরুমে কি করছিস? তোর এত বড় সাহস হয় কিভাবে যে আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকে পড়িস? তুই না আমাকে সব ছেড়ে চলে গিয়েছিলি, আমাকে অপমান করেছিলি, এখন আবার কোন মুখে এসেছিস? শান্ত হও ইরা, এভাবে রাগ করছো কেন? আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই ফিরে এলাম। কাল রাতে তোমার চিঠি পড়ে আমি অনুশোচনায় পড়েছি। আমি তোমাকে ভালোবাসি। ইরা রেগে গিয়ে 2 হাত দিয়ে খাটের চাদর টেনে সরিয়ে দেয়। মিথ্যা কথা বলবি না। তোর ভালোবাসা, তোর মতো ছেলের কোনো ভালোবাসা থাকতে পারে না। তোর ভালোবাসা শুধু প্রয়োজন মেটানোর জন্য। আমি তোকে বলেছিলাম তুই আমার চেয়ে ছোট, তুই রেগে গিয়েছিলি। তোর মনে হয়েছিল আমি তোর স্বাধীনতায় আঘাত করেছি। এবার আবির বিছানা থেকে নামে ইরার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, আমার অহমিকায় আঘাত লেগেছিল, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তুমি ভালোবাসো বলেই আমাকে এত কাছে টেনেছো। আমি ভুল করেছি ইরা, খুব বড় ভুল করেছি। তুই আমার হাত ধরবি না। তুই আমাকে এতগুলো খারাপ কথা বললি, তারপর তোর মনে হলো ভালোবাসিস। তোর মনে আছে তুই কি বলেছিলি? আমি কোনোদিনও এই বিয়ে মন থেকে মানিনি। এই কথাটা বলার পর আর তোর কোনো অধিকার নেই আমার সামনে আসার। আমার কাছে তোর সব অনুশোচনা এখন ভণ্ডামি মনে হচ্ছে। তোর মতো লোকের কোনো বিশ্বাস নেই। যা, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা। তুই কেন বারবার আমার জীবনটাকে এলোমেলো করে দিচ্ছিস? আমি যাচ্ছি ইরা, কিন্তু মনে রাখবে আমি আবার আসব। আমি প্রমাণ করব আমার ভালোবাসা মিথ্যে নয়। তোর আর প্রমাণ করতে হবে না। তুই গেলে আমি খুশি হব, আর কোনোদিন আসবি না। এরা তখন রাগে কাঁপছিল। আবির বুঝতে পারলো না এই মুহূর্তে কি কথা বলাই বৃথা। আবির বুঝতে পারলো এই মুহূর্তে কথা বলাই বৃথা। সে আর কোনো কথা না বলে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে যায়। আবির সিঁড়ি বেয়ে নিচে নামার সময় ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই ইরার বাবা মা পরিবারের কেউ আবিরকে দেখতে পায়নি। তবে বাড়ির ভেতরে থাকায় তিথি আবিরকে দেখতে পায়। কিরে আবির, তুই? কি হলো আপুর রুমে? তিথি কিছু বলার আগেই আবির দ্রুত পা চালিয়ে গেটের দিকে বেরিয়ে যায়। তার চোখে জল আর মুখে হতাশা। তিথি আবিরকে চলে যেতে দেখে দ্রুত দারোয়ানকে ইশারা করে গেট খুলে দিতে বলে। আবির গেট পেরিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়।
আবির চলে যাবার পর তিথি তখন সোজা ইরার রুমে যায়, গিয়ে দেখে ইরা হাঁটুতে মুখ গুজে কাঁদছে। তার শরীর তখনও রাগে থরথর করে কাঁপছিল। আপু, কি হয়েছে? আবির এখানে এসেছিল, কেন এসেছিল? সে সে চলে এসেছিল, আমাকে ভালোবাসার কথা বলছিল, কিন্তু আমি তাকে আর বিশ্বাস করতে পারছি না তিথি। সে আমার ভালোবাসাকে কত অপমান করেছে, আমি তাকে আর বিশ্বাস করতে পারছি না। সে যেন আর কখনো না আসে। শান্ত হ আপু, দেখ সে অনুশোচনা করছে বলেই তো এসেছে। যাই হোক, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। তিথি নিজেও আবিরের আসল পরিচয় জানে না। সে শুধু জানে আবির ভার্সিটির এক ছোট ভাই, যাকে তার চাচাতো বোন জোর করে বিয়ে করেছিল। আর সেই ছোট ভাইয়ের এমন আচরণে সেও হতভম্ব। এরা তখনও আবিরের চলে যাওয়ার কষ্ট এবং তার ফিরে আসার দ্বিধায় ভুগছিল। আবির যখন প্রচন্ড মন খারাপ নিয়ে দ্রুত নিচে গাড়িতে করে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল যেন সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করে এসেছে। সে অনুশোচনা প্রকাশ করতে গিয়ে উল্টে ইরার রাগ আরো বাড়ি দিয়ে এসেছে। আবির গাড়ি চালাতে চালাতে নিজের মনেই বলে, আমাকে এত খারাপ কথা বললো কেন? আমি তো তাকে সত্যিই ভালোবাসি। সে কেন আমার কথা বিশ্বাস করছে না? এখন আমার কি করা উচিত? আবির তখন তার বিশাল প্রাসাদে পৌঁছালো। তখন প্রায় সকাল। অর্ণব তখনও তার জন্য অপেক্ষা করছিল। স্যার, আপনি কোথায় ছিলেন? আমি সারা রাত চিন্তা করেছি। কিছু না অর্ণব। আবির অর্ণবের দিকে আর না তাকিয়ে সরাসরি নিজের রুমে চলে যায়। সে বিছানায় বসে পড়ে। তার মাথায় তখন হাজারটা চিন্তা ভিড় করছে। এদিকে ইরার রাগ, অন্যদিকে তার অপমান। কিছুক্ষণ সে চুপচাপ বসে থাকে, কিছুক্ষণ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমি আর কিছু ভাবতে পারছি না, আমাকে স্বাভাবিক হতে হবে। আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। সব চিন্তা বাদ দিয়ে আবির ফ্রেশ হয়ে তৈরি হয়ে নেয়। সকাল 11টার দিকে সে তার অফিসের দিকে রওনা হয়। আবিরের অফিস টিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হেডকোয়ার্টার। আবির সরাসরি মিটিং রুমে প্রবেশ করে। সেখানে আমেরিকান কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্যান্য ডেলিগেটরা উপস্থিত ছিলেন। আবিরকে দেখা মাত্রই সবাই উঠে দাঁড়ায়। আপনারা বসুন। মিটিং শুরু হয়। আবির মনোযোগ সহকারে ডিল এবং প্রেজেন্টেশনগুলো শুনতে থাকে। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়। আমেরিকান কোম্পানির মালিক আবিরের সাথে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে আসেন। আপনার কোম্পানি অনেকদিন ধরে বাংলাদেশ ও কানাডার শীর্ষস্থান ধরে রেখেছে। আমরা আপনার সাথে কাজ করতে পেরে অনেক আনন্দিত মিস্টার খান। আবির তাদের সাথে হ্যান্ডশেক করে। আবির তাদের বিদায় দিয়ে তার ব্যক্তিগত কেবিনে ফিরে আসে। সে তার এক্সিকিউটিভ চেয়ার হেলান দিয়ে বসে আছে। তার মুখে তখনও চিন্তার ছাপ। তখনই অর্ণব ফাইল হাতে নিয়ে তার কেবিনে আসে। স্যার, এটা হচ্ছে আমাদের থেকে অর্ডার নেওয়ার জন্য রিকোয়েস্টেড কোম্পানিগুলোর তালিকা। আপনি সিলেক্ট করে নিন। আবির ফাইলটা হাতে নেয়। সে চোখ বোলাতে থাকে। সেখানে চৌধুরী গ্রুপের নামটাও ছিল। আবির চৌধুরী গ্রুপের নামটা টিক চিহ্ন দিয়ে দেয়। বাকিটা তুমি দেখে নাও। জি স্যার। আবির সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরে। সারাদিন কাজ করলেও তার মন ইরার কাছেই পড়েছিল। সে জানে এই মুহূর্তে তার পক্ষ থেকে ইরাকে ফোন করা বা তার সাথে প্রকাশ্যে দেখা করা সম্ভব নয়। সে রাতে আবির ঠিকই একই কাজ করে। রাত গভীর হলে সে নিজের গাড়ি নিয়ে নিঃশব্দে ইরার বাড়ির দিকে রওনা হয়। ইরার বাড়িতে পৌঁছে আবির আবারও দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। দারোয়ান তখনও নির্ধারিত স্থানে ঘুমন্ত। আবির সন্তপনে আম গাছ পেয়ে ইরার রুমে ঢুকে যায়। আবির রুমে ঢুকে দেখে ইরা টেডি বিয়ার ছাড়াই ঘুমাচ্ছে। তার মুখটা ফ্যাকাশে আর চোখের নিচে কালির দাগ। আবির ধীরে ধীরে ইরার পাশে শুয়ে পড়ে। ইরা ঘুমের মধ্যেই আবিরকে অনুভব করে আর অভ্যাসবশত তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির ইরার কপালে আলতো করে চুমু খায়। তার সমস্ত রাগ, অভিমান আর কষ্ট একপাশে রেখে শুধু ভালোবাসার উষ্ণতা অনুভব করে আবির। আবিরও ইরাকে চাপটে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 8টা। ঘুম ভাঙতে ইরা অনুভব করে যে তার পাশে কেউ একজন শুয়ে আছে। সে দ্রুত চোখ মেলে তাকায় এবং আবিরকে দেখে মুহূর্তে তার সমস্ত রাগ আবারও ফিরে আসে। সে দ্রুত আবিরের বাহু থেকে নিজেকে মুক্ত করে। তুই আবার এসেছিস? তোর এত সাহস? তোর কি লজ্জা নেই? আমি তোকে না করলাম, তবুও তুই দেওয়াল টপকে আমার ঘরে ঢুকিস? এটা তোর শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাড়ি। তুই এক্ষুনি বেরিয়ে যা। গুড মর্নিং ইরা। তোর গুড মর্নিং শুনতে চাই না। তুই কেন আমার জীবনটা বিষিয়ে তুলছিস? আমার মনে হয় তোর কোনো কাজ নেই। একটা ছাত্রের মতো শুধু ফাজলামি করে বেড়াস।
তুই কি সত্যিই ভেবেছিস তোর মতো পিচ্চি একটা ছেলেকে আমি মন থেকে গ্রহণ করব? তোর ওই মেসের জীবন আর আমার এই জীবন কোনোদিনও এক হবে না। ইরা এই নিষ্ঠুর কথাগুলো আবিরের বুকে তীরের মতো বিঁধে যায়। তার রাগ মুহূর্তেই শত গুণ বেড়ে যায়। সে দ্রুত বিছানা থেকে নেমে আসে। তুমি আমাকে এসব কথা বললে? ঠিক আছে ইরা, তোমার কাছে আমার দাম নেই। আমার মেসের জীবন নিয়ে তুমি হাসছো। তুমি হয়তো জানো না আমি কেন তোমার কাছে এসেছিলাম। তোমাকে ভালোবাসি বলে এসেছিলাম। তুমি আমাকে বারবার ছোট করেছো। তুমি আমাকে পিচ্চি বলেছো। তুমি মনে করো তোমার টাকা আর অহংকারী সব, কিন্তু মনে রাখবে তোমার বাবার চৌধুরী গ্রুপের চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখি আমি তোমার মতো তুচ্ছ কারো কাছে আমার ভালোবাসা প্রমাণ করতে আসিনি। তোমার মতো স্বার্থপর মেয়ের জন্য আমি আমার জীবনের একটা সেকেন্ডও নষ্ট করব না। তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই। ভালো থেকো ইরা, আর কোনো দিনও আমাকে দেখতে পাবে না। আশা করি এতেই তুমি খুশি হবে। এই কথা বলেই আবির ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। আবির যখন নিজের বিলাস বাড়িতে পৌঁছায় তখন তার শরীর রাগে কাঁপছিল। সে সরাসরি তার ওয়াশরুমে যায় এবং শাওয়ার ছেড়ে দেয়। ঠান্ডা জল তার সমস্ত রাগ আর কষ্টকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আমি কি করলাম? কেন তাকে আমার আসল পরিচয় জানালাম না? কেন নিজের ক্ষমতা দেখালাম না? সে আমাকে পিচ্চি বলল। সে আমার ভালোবাসাটাকেও খেলা মনে করলো। শেষ হয়ে গেল। এই মিথ্যা সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগবে না। কিন্তু কেন এত কষ্ট হচ্ছে? ওদিকে ইরার রুমে তখন অন্য চিত্র। আবির চলে যাওয়ার পর ইরা স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তার অনুশোচনা হতে শুরু করে। আমি আবিরকে কেন এত খারাপ কথা বললাম? আবির তো ছোট, ও রেগে অনেক কিছুই বলতে পারে। আমি কিভাবে পারলাম ওকে ছেড়ে আসতে, ওকে রাগ দেখাতে? সে তো আমাকে ভালোবাসে বলেই এসেছিল। আমি ওর কথা শুনতে পারতাম। ইরা নিজেও অনুশোচনায় ভুগছিল। সে ধীরে ধীরে উঠে বারান্দায় যায়। আকাশটা আজকে মেঘলা। আবিরের বলা শেষ কথাগুলো তার কানে বাজছিল। এভাবে দিনটি দ্বিধা আর কষ্টে কেটে যায়। সেদিন প্রায় রাত 11টা। আবির তার বাড়ির ছাদের উপরে বসেছিল। আকাশ ভর্তি চাঁদ। আবির চাঁদের দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল। তখনই তার ফোনে কল আসে। তিথি কল করেছে। হ্যালো। আবির, তুই কোথায়? তুই রেগে আছিস আর এদিকে জেঠু মানে ইরা আপুর বাবা তার বিয়ে ঠিক করে নিয়েছে। কি বলছিস? ইরা কি কিছু বলে নাই? ইরা আপু তোর ব্যাপারে সব বলেছে, কিন্তু জেঠু কোনো গরিবের সাথে সম্পর্ক রাখবে না, তাই এক প্রকার জোর করেই বিয়ে দিচ্ছে। আপু কিছু বলতে পারছে না। কবে বিয়ে? আমি যা শুনলাম কোনো অনুষ্ঠান করবে না, কালকেই ছেলে পক্ষ আসবে, কালকেই বিয়ে দিয়ে দিবে। আবির আর কোনো কথা না বলে কলটা কেটে দেয়। সে ফোনটা পকেটে রাখে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হাসি, যা দেখে কেউ তাকে নিরীহ ছাত্র ভাবার সাহস পেত না। আবির ডেভিল হাসি দিয়ে নিজের মনে মনে বলে, দেখি কে আমার ইরাকে বিয়ে করতে আসে। সেই রাতটা আবিরের জন্য এক নতুন সংকল্প নিয়ে এলো। ইরাকে অপমান করে চলে আসার অনুশোচনা আর তিথির দেওয়া খবরের ক্রোধ, এই দুই মিলিয়ে আবিরকে আরো কঠিন করে তুলল। সে স্থির করলো কালকেই তার শেষ খেলা। পরদিন দুপুরে প্রায় 12টা। আবির তার পোশাক পরিবর্তন করে সম্পূর্ণ প্রস্তুত। পরনে দামি ইটালিয়ান স্যুট, চোখে কৃতিত্বের চাহনি। সে অর্ণবকে আগের থেকেই সবকিছু তৈরি করে রাখতে বলেছিল। চলো অর্ণব। স্যার, আমরা কোথায় যাচ্ছি? তোমার ম্যামকে আনতে যাচ্ছি। এই কথা শুনে অর্ণব অবাক হয়ে যায়। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আবির তাকে চুপ করিয়ে দেয়। এখন কোনো কথা নয়, সব কথা পরে হবে। শুধু মনে রাখবে তুমি তোমার ম্যামের পক্ষেই থাকবে। জি স্যার। আবির তার রোলস রয়েলস গাড়িতে ওঠে। তার পেছনে টিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর লোগোযুক্ত বডিগার্ড ভর্তি আরো কয়েকটা গাড়ি চৌধুরী বাড়ির দিকে রওনা হয়। এই গাড়ির বহর দেখে মনে হচ্ছিল যেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান আসছেন। কিছুক্ষণের মধ্যেই আবিরের গাড়ির বহর গুলশানের চৌধুরী বাড়িতে প্রবেশ করে। বাড়ির মেইন গেটে গার্ডদের জন্য খুলে দেওয়া হয়। আবির গাড়ি থেকে নামে। তার মুখে কোনো হাসি নেই, আছে শুধু এক শীতল দৃঢ়তা। সে একাকী বাড়ির ভেতরে প্রবেশ করে। আবির ড্রয়িং রুমে ঢুকে দেখে সেখানে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন চলছে। কাজী সাহেব দোয়ার কিছু অংশ পাঠ করছেন।
ইরা বধূ বেশে মাথা নিচু করে বসে আছে। বরের পাশে ইরার বাবা আব্দুল আজিজ চৌধুরীও উপস্থিত। তখনও আবিরকে কেউ লক্ষ্য করেনি। চৌধুরী সাহেব, আমার বউকে আবার বিয়ে দেওয়া হচ্ছে? আবিরের কণ্ঠ শুনতেই যেন পুরো ঘর থমকে যায়। এরা দ্রুত মাথা তুলে থাকায় আবিরকে এই বেশে এইখানে দেখে তার চোখ ভরে ওঠে আনন্দ অশ্রুতে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। ইরা বসে থেকে উঠে দাঁড়ায়, দৌড়ে আবিরের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আবির, তুমি ফিরে এসেছো। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ঠিক তখনই আজিজ চৌধুরী আবিরের দিকে এগিয়ে এসেছিলেন। তিনি ইরাকে আবিরের কাছ থেকে সরাবেন। কি হচ্ছে এসব? আর তুমি কে? এখনই আমার মেয়েকে ছাড়ো। ঠিক সেই মুহূর্তেই আবিরের বডিগার্ডরা আর অর্ণব দ্রুত বাড়িতে প্রবেশ করে। বডিগার্ডরা এসে আবির এবং ইরার চারপাশে ঘিরে ফেলে। অর্ণব এগিয়ে এসে আজিজ চৌধুরীর সামনে দাঁড়ায়। মিস্টার চৌধুরী, দয়া করে সরে দাঁড়ান। মিসেস সিরা আপনার মেয়ে হলেও উনি এখন টিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র মালিক। আবির খানের ওয়াইফ আমাদের ম্যাম। অর্ণবের কথা শুনে আব্দুল আজিজ চৌধুরী এবং উপস্থিত বরের পক্ষ সবাই স্তব্ধ হয়ে যায়। এটি টিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাম বাজারে কতটা প্রভাবশালী তা তাদের কারোরই অজানা নয়। টিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক? কিন্তু কিন্তু মালিক তো। আব্দুল আজিজ চৌধুরী মুখ ভয়ে কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়। তিনি বুঝতে পারেন তিনি মেয়েকে জোর করে বিয়ে দিতে গিয়ে দেশের অন্যতম শক্তিশালী ব্যবসায়ীর সাথে শত্রুতা তৈরি করে ফেলেছেন। আবির তখন কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, কাজী সাহেব, আপনি দোয়া পড়া বন্ধ করুন। এই বিয়েটা হচ্ছে না। আর আপনারা সবাই বরের পক্ষ এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যান। পরিস্থিতি মুহূর্তের মধ্যে আবিরের নিয়ন্ত্রণে চলে আসে। বরের পক্ষ চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। এরা তখন আবিরের বুকে মাথা রেখে কাঁদছিল। চৌধুরী বাড়িতে তখন পিনপতন নীরবতা। আব্দুল আজিজ চৌধুরী ভয়ে কাঁপছিলেন। তার সামনে এখন শুধুমাত্র জামাই নয়, তার ভবিষ্যৎ ব্যবসার নিয়ন্ত্রকও দাঁড়িয়ে। আর তার মেয়ে ইরা তখনও আবিরকে শক্ত করে ধরে আছে। আমাকে ক্ষমা করো আবির, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই ইরা। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমার রাগ আর অভিমানই আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না। বাবা আবির, মানে মিস্টার খান, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না, আমি বুঝতে পারিনি। মিস্টার চৌধুরী, আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছেন। আপনার মেয়ে আমার স্ত্রী। কালকে যা হয়েছে তার জন্য আমি আপনাকে ক্ষমা করতে পারি না। তবে যেহেতু এখন আপনার সামনে অনেক বড় ব্যবসায়িক সমস্যা, তাই আমি শুধু একটা শর্তে সবকিছু স্বাভাবিক করতে পারি। আপনি আর কোনোদিন আমার বা আমার স্ত্রীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। কথা দিচ্ছি মিস্টার খান, এমন ভুল আর হবে না। চলো ইরা, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। আবির ইরাকে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। তার বডিগার্ডরা আর অর্ণব তাদের অনুসরণ করে। আবিরের গাড়ি বহর দ্রুত ও চৌধুরী বাড়ির গেট পেরিয়ে যায়। গাড়িতে উঠে আবির প্রথমে ইরার কপালে গভীর ভালোবাসার একটা চুমি এঁকে দেয়। এরা তখনও আবিরের বাহুর মধ্যে নিশ্চিন্তে আশ্রয় নিয়েছিল। আবির অর্ণবকে উদ্দেশ্য করে বলে, অর্ণব, ফ্লাইট দেরি করেছো? জি স্যার, সব রেডি। আমরা আজকে সন্ধ্যা 6টায় রওনা হচ্ছি। আমরা আপনার প্রাইভেট জেটে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। কাউকে জানানোর প্রয়োজন নেই, সবাইকে সারপ্রাইজ দেব। এরা কথাগুলো শুনে আবিরের বুক থেকে মুখ তোলে। কৌতূহলী চোখে বলে, আমরা কোথায় যাচ্ছি আবির? তোমার শ্বশুর বাড়ি। কোথায়? আমার শ্বশুর বাড়ি তো গ্রামে। এখন তোমার আসল শ্বশুর বাড়ি কানাডার টরেন্টোতে। সেখানে আমাদের সব থেকে পুরনো বাড়ি আছে। সেখানেই আমরা নতুন করে সবকিছু শুরু করব। এরা তখন আর কিছু না বলে আবারও আবিরের বুকে মাথা রাখে। তার চোখ বন্ধ করে সে নতুন জীবন আর ভালোবাসার উষ্ণতা অনুভব করতে থাকে। আবির খান তার পিচ্ছি জামাই এখন আর তার আসল পরিচয় নিয়ে তার কাছে ফিরে এসেছে। আবিরের বিশাল প্রাসাদে পৌঁছে ইরা অবাক হয়ে যায়। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার জোর করে বিয়ে করা ছাত্র স্বামীটি আসলে দেশের অন্যতম শীর্ষ ধনী এবং প্রভাবশালী। তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য আবির ইরাকে তার ড্রেসিং রুমে নিয়ে যায়।
সেই দিন সন্ধ্যায় ঠিক 6টায় আবির আর ইরা তাদের ব্যক্তিগত জেটে চড়ে বসেন। বিমানের জানলা দিয়ে ঢাকা শহরের আলো ঝলমলে দৃশ্য দেখতে দেখতে ইরা আবিরের হাত শক্ত করে ধরে রাখে। সন্ধ্যা 6টায় আবির এবং তারা তাদের বিলাসবহুল ব্যক্তিগত জেটে চেপে বসেন। রাতের আকাশ ভেদ করে বিমান ছুটতে শুরু করেছে কানাডার টরেন্টোর উদ্দেশ্যে। বিমানের ভেতরে ইরা আবিরের পাশে বসে বাইরের অন্ধকার দেখছিল। তার চোখে বিস্ময় আর মন জুড়ে নতুন জীবনের স্বপ্ন। আবির, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি তুমি এত বড় কোম্পানির মালিক আর আমাকে আর তুমি চৌধুরী গ্রুপের চেয়ারম্যানের মেয়ে হয়ে আমাকে জোর করে বিয়ে করেছো। আমরা দুজনেই তো একে অপরের রহস্য লুকিয়েছিলাম। এখন আর কোনো লুকোচাপা নেই, শুধু ভালোবাসা। কিন্তু আমার বাবা মা, তারা কি জানেন আমরা কানাডা যাচ্ছি? না, অর্ণব তাদের পরে জানাবে। আমি এখনই কোনো ঝামেলা চাই না। আর তোমার বাবার এখন চৌধুরী গ্রুপ নিয়েই ব্যস্ত থাকা উচিত। চলো, এখন শুধু আমরা। প্রায় 15 ঘন্টা বিমান ভ্রমণের পর ভোরে তারা কানাডার টরেন্টোতে পৌঁছায়। আবিরের প্রাইভেট এয়ারপোর্ট থেকে তাদের জন্য একটা বিলাসবহুল লিমুজিন অপেক্ষা করছিল। বিমান থেকে নেমে ইরা কাঁপতে শুরু করে, কারণ এখানকার তাপমাত্রা বাংলাদেশের থেকে অনেক কম। আবির ইরাকে নিজের জ্যাকেট দিয়ে জড়িয়ে ধরে। ঠান্ডা লাগছে? চিন্তা করো না, তোমার জন্য সব ব্যবস্থা করা আছে। লিমুজিনে চড়ে তারা টরেন্টোর অভিজাত একটি এলাকার দিকে রওনা হয়। শহরের আকাশ তখন সবেমাত্র ফর্সা হয়েছে। ইরা বাইরে তাকিয়ে দেখছিল। তার মনে পড়ছিল আবিরের সাথে তার প্রথম দেখা, ভার্সিটির সেই দিনগুলো। কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়ি এসে একটি বিশাল গেটের সামনে থামে। গেটটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। এরা দেখে সামনে একটা পাথরের তৈরি চমৎকার ডিজাইন করা বিশাল প্রাসাদ। এটি আবিরের পারিবারিক বাড়ি। ও মাই গড, আবির, এটা কি তোমার বাড়ি? হ্যাঁ ইরা, এটাই তোমার শ্বশুর বাড়ি। গাড়িটি বাড়ির প্রধান দরজার সামনে এসে থামে। আবির এবং ইরা গাড়ি থেকে নামতেই বাড়ির প্রধান দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করতেই আবির দেখে ড্রয়িং রুমে তার বাবা, মা এবং ছোট বোন বসে আছেন। তারা সবাই আবিরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তাদের পাশে আরো 2জন মানুষ বসেছিলেন। তারা হলেন আবিরের কাকা এবং কাকিমা। সেই কাকা, যার নাম বলে আবির ইরাকে মিথ্যে বলেছিল যে তিনি তাকে বিদেশে পড়ান। বাবা, তুই এত ফোন বন্ধ রেখেছিলি কেন? আমরা কত চিন্তা করেছিলাম। আমি ঠিক আছি মা, আমি তোমাদের একটা সারপ্রাইজ দিতে এসেছি। কি সারপ্রাইজ বাবা? আর তোর পাশের মেয়েটা কি? মা বাবা, ইনি আপনাদের বৌমা, আমার স্ত্রী ইরা খান। আবিরের বাবা এগিয়ে আসেন, তার চোখেও খুশির জল। আবিরের বাবা মা এবং সেখানে উপস্থিত সবাই চমকে ওঠেন। তারা তো জানতেনই না যে আবির বিয়ে করেছে। আবিরের কাকা এবং কাকিমা, যারা আবিরের ব্যবসার সব খবর রাখেন, তারা ইরার বাবার পরিচয় কিছুটা জানতেন। বিয়ে করছিস আমাদের না জানিয়ে? আর এই মেয়েটা কে আবির? ইনি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আব্দুল আজিজ সাহেবের মেয়ে ইরা। আসসালামু আলাইকুম। আবিরের মা মুহূর্তেই নীরবতা কাটিয়ে এগিয়ে এসে ইরাকে জড়িয়ে ধরেন। তারা কিভাবে রাগ করে থাকবে? এত সুন্দর একটা বৌমা পেয়েছেন তারা। এসো মা, এসো, আমার ঘর আলো করে এসেছো। কোনো চিন্তা করো না, আবির হয়তো একটু দুষ্টুমি করেছে, কিন্তু এখন থেকে এটাই তোমার বাড়ি। ঠিক আছে বাবা, তোর যখন পছন্দ হয়েছে তখন আমাদের আর কি বলার আছে। যাক, অবশেষে আমার ছেলের বুদ্ধি হলো। সবাই আবির আর ইরাকে সাদরে গ্রহণ করে নেয়। আবির তার কাকা আর কাকিমার দিকে তাকিয়ে চোখ টিপ মারে, যেন তাদের পুরনো বানানো গল্পটা সফল হলো। ইরা তখন আবিরের দিকে তাকায়, তার চোখ ভরে ওঠে ভালোবাসায়। তার পিচ্ছি জামাই আবির খান এখন আর শুধু পিচ্ছি ছাত্র নয়, সে তার জীবনের আশ্রয় এবং ভালোবাসার প্রতীক। দিনভর উত্তেজনা, দীর্ঘ সফর এবং অপ্রত্যাশিত পারিবারিক পুনর্মিলনের পর সন্ধ্যা গভীর হলো কানাডার টরেন্টোতে আবিরের রাজকীয় প্রাসাদে। আবির এবং ইরা তাদের ব্যক্তিগত সুইটে প্রবেশ করে। উষ্ণতা আর বিলাসবহুতার এক চমৎকার মিশলে তৈরি সেই ঘরে তারা একে অপরের মুখোমুখি হয়। আবির আলতো করে দরজা বন্ধ করে দেয়, তার মুখে দুষ্টুমির একটা হাসি, যা দেখে ইরার হৃস্পন্দন বেড়ে যায়। ইরা তখনও লজ্জায় রাঙা। আবির,
তুমি কি খুব মজা পাচ্ছ? তোমার বাবা মা আর আত্মীয় স্বজনদের সামনে আমার যে কি অবস্থা হয়েছে তারা তো জানতেনই না যে আমি তোমার স্ত্রী। মজা তো একটু পাচ্ছি সুইটার। আমার সিনিয়র আপু যিনি আমাকে জোর করে বিয়ে করেছিলেন, আজ আমার আসল পরিচয় জানার পর লজ্জা পাচ্ছেন। এটা তো আমার প্রাপ্য। দুষ্টুমি করো না, আর আমাকে এখন আর সিনিয়র আপু বলবে না। আর তোমার এত বড় ক্ষমতা, টিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। আমার বাবা তো ভয় থরথর করে কাঁপছিলেন। তোমার উচিত হয়নি বাবার সাথে এমনটা করা। তোমার বাবার সাথে খারাপ করিনি, শুধু তাকে মনে করিয়ে দিয়েছি আমার স্ত্রীকে অপমান করার ফল ভালো হয় না। আর তোমার বাবার সম্মান রক্ষা করে সব ডিল আমি ফাইনাল করেছি। এখন তোমার বাবা মা ভাবছেন তাদের মেয়ে আসলেই কত বুদ্ধিমানের কাজ করেছে। তাই বুঝি? তুমি না এত সাধারণ ছিলে? এত সহজে কিভাবে এত প্রতিষ্ঠানের মালিক হলে? আবির আলতো করে ইরাকে জড়িয়ে ধরে। আমি তো বরাবরই সাধারণ হীরা। এই নাম, ক্ষমতা, এসবই তো কাজ। আমার বাবা মা চাননি আমি এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব নেই, তাই আমি বিদেশে গিয়ে গোপনে সব কাজ সামলাতাম। আর দেশে এসেছিলাম একটা নতুন প্রজেক্টের জন্য। তোমার ভার্সিটির পাশেই একটা জায়গায় গোপনে প্রজেক্ট চলছিল। ও, আর তোমাকে জোর করে বিয়ে করার পর থেকে তুমি সেই প্রজেক্ট, সেই ক্ষমতা সব লুকিয়ে রাখলে কেন? তুমি কি জানতে না আমার বাবার পরিচয়? তোমার বাবা চৌধুরী গ্রুপের চেয়ারম্যান, এটা আমি জানতাম। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তুমি সত্যি আমার মতো একজন সাধারণ ছেলেকে ভালোবাসো কিনা। তোমার চিঠি আর চলে যাওয়া সেটাই প্রমাণ করে দিল যে তোমার ভালোবাসা খাঁটি। আমি তোমাকে ভালোবাসি আবির, তোমার পরিচয় যাই হোক। আর তোমার বাবা মা এত ভালো, মনে হচ্ছে আমি এতদিন ধরে তাদেরই খুঁজছিলাম। আবির তখন ইরার হাত ধরে টেনে নিয়ে বিছানার দিকে যায়। তুই সত্যি অসাধারণ ইরা, আমার সব থেকে মূল্যবান সম্পদ। এখন আর কোনো কথা নয় সুইটহার্ট, আমাদের অনেকটা পথ পেরোনো বাকি। আবিরের কথা শুনে ইরা লজ্জায় আবিরের চোখে চোখ রাখতে পারছিল না। আবির, আবির তখন আচমকা ইরাকে কোলে তুলে নেয়। এখন থেকে তুই বন্দি আমার ভালোবাসার কারাগারে। আবির ইরাকে কোলে নিয়েই বিছানায় শুয়ে দেয়। আবির ইরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইরা আবিরের চুলগুলো শক্ত করে খামচে ধরে। ইরা আজকে নিজের সবটা তার জুনিয়র স্বামীকে দিয়ে দেয়। দুজনেই ভালোবাসার দুনিয়াতে ডুব দেয়। তাদের ভেতরের সকল রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝি আজ দূর হয়ে যায়। আবির আজ ইরা তার পিচ্ছি জামাই নয়, সে ইরার সবটুকু জুড়ে থাকা একটা মানুষ। অন্যদিকে ইরাও তার কৃতপরনায় সিনিয়র আপুর ভূমিকা থেকে বেরিয়ে এসে একজন প্রেমময়ী স্ত্রী হয়ে ওঠে। টরেন্টোর সেই শান্ত রাতে আবির আর ইরার ভালোবাসা এক অন্যরকম উষ্ণতা নিয়ে আসে। জোর করে শুরু হওয়া সম্পর্কটা শেষ পর্যন্ত খাঁটি ভালোবাসার রূপ নেয়, যা তাদের এক চিরন্তন বন্ধনে আবদ্ধ করে।